তো মনে করি না যে আমাদের মধ্যে কেউই আপনার এই প্রশ্নের এখন উত্তর দিতে পারবে বলে। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখনো পর্যন্ত রাজনৈতিক দল করে রাজনীতি করার ইচ্ছা নাই। আমি অধিকার ভিত্তিক যে রাজনীতিটা করি সেটাই করে দেখছি। রেজানা, একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই। আপনি খুবই চমৎকারভাবে বললেন যে মানে, কিন্তু আমি একটু নিয়োগের জায়গা থেকে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন, আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে, যারা আসছেন, যেহেতু প্রশ্নটা উঠবে, আমার কোনো আপত্তি নাই, কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্নও নাই, কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসেছেন, ক্ষমতা নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন। কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো, বা কেন, মানে কেন আপনারা, মানে কেন সৈয়দা রিজওয়ানা হাসান, মানে এটা কে ঠিক করে দিল? মানে আপনার নিয়োগকর্তা আসলে কে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্র জনতা, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, মানে কে আসলে? আমাকে তো শপথ নিতে হয়েছে, যেহেতু এখনো সংবিধান আছে, সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ নিতে হয়েছে। তবে আমরা যেটা দেখেছি, আপনিও সেটা দেখেছেন, যে আমরা বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম, কিন্তু আমাকে আসলে সন্ধ্যা 6:30টার সময় ফোন করা হয়েছে যে আপনাকে বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে। তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না। আমি নাম তো অনেকেরই অনেক জায়গাতে দেখেছি। আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত ছাত্ররা আছে, তাদের মধ্যে থেকে 2-1 জন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে 7-8 তারিখের দিকে, যে আমরা যদি আপনাকে প্রস্তাব করি, আমরা একটা তালিকা দিচ্ছি, আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন কিনা। আমি তখন বলেছি যে আমি তো আসলে, যদি দায়িত্বের ব্যাপার হয়, আমি দায়িত্বে না বলবো না, কিন্তু আমি কি জানতে পারবো অন্য কারা আছে? তারা বলছে না, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তাদেরকে আসলে সে সময় যদি আপনি যাই না বাংলাদেশে ছিলেন, যারা থাকতেন, তাহলে আপনি বুঝতেন যে সে সময় ওরা যা বলবে, ওরা যে কষ্টটুকু করেছে, যে আত্মত্যাগটুকু করেছে, সে সময় আর কোনোভাবেই নেতিবাচকতার দিকে যাওয়ার উপায় ছিল না। আমার ধারণা এটা একক কোনো যে ছাত্র গোষ্ঠীর আমি ঠিক করেছে তা না। আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসছে, তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে, ছাত্ররা যাচ্ছে, ওখানে সেনাবাহিনীও থাকছে, প্রশাসনের কিছু লোকও ছিল। কাজে আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে। রেজানা, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই। রাজনীতি প্রসঙ্গে আমি আসলে প্রফেসর আনু মোহাম্মদের কাছে জানতে চাইবো যে প্রফেসর, এইটা কি একটা রাজনৈতিক শূন্যতা? এইটা কি একটা আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষের একটা অনাস্থার যে আমরা একটা বয়ান শুনি, সেইটা যে একটা নেগেটিভ, যে না আওয়ামী লীগ বিএনপি কাউকে ভালোবাসে না, অন্য একটা গ্রুপ আসছে, ব্যাপারটা কি সেরকম, নাকি আসলে এটা পুরনো রাজনীতির একটা রূপ? আমি আরো পরিষ্কারভাবে বললে স্যার, আমি প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে কি বাম রাজনীতি শুধুমাত্র ভালো ভালো কথা বলার জন্যই থাকবে, আর কোনো কিছুর জন্য বাম রাজনীতির আর কোনো অবস্থান থাকবে না? সেটি একটা কথা। আর হচ্ছে যে প্রশ্নটি আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে এরকম যে প্রফেসর আনু মোহাম্মদ, আপনাকেও কি সরকার আহ্বান জানানো হয়েছিল? আপনি কি মানা করেছেন? এরকম গুজব আমরা আসলে শুনি। যদি আপনার বলতে আপত্তি না থাকে, তাহলে আপনি আমাদেরকে একটু বলতে পারেন প্রফেসর আনু মোহাম্মদ। আসলে আমাদের এই যে অভিজ্ঞতাটা, এবারের গণ অভ্যুত্থানের যে অভিজ্ঞতা, যেভাবে গণ অভ্যুত্থানটা হলো, যেভাবে মানে ভয়ঙ্কর নৃশংসতা আমরা দেখলাম, যেরকম হত্যাকাণ্ড, মানে এত অল্প কয়েকদিনের মধ্যে এত মানুষের মৃত্যু, এত মানুষের এবং ভয়ঙ্কর রকম ভাবে তাদের যে হত্যা করা, সেটার যে দৃশ্যাবলী, সেটার পূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের না, অন্য খুব কম দেশেরই আছে। মুক্তিযুদ্ধ বাদ দিলে আগে পরে এরকম অবস্থা কখনো হয়নি। এর মধ্যে দিয়ে যে সরকার পতন হবে, সরকার যে পতন হলো, সেটা ধরেন আমরা এই গণ অভ্যুত্থানের দৃশ্যটা আমরা 1969 দেখেছি। তখন লৌহ মানব আইয়ুব খান, তার পতন ঘটলো। তিনি উন্নয়ন দশক শেষ করেছিলেন, তিনি উন্নয়নের কথা বলতেন অনেক। তারপর 80 দশকে সেটাও একটা উন্নয়নের কথা আমরা শুনতাম অনেক। 80 দশকে যে আরেকটা গণ অভ্যুত্থান হয়েছিল 90 সালে। তো এইটা আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের ইতিহাসে তৃতীয় বড় আকারের গণ অভ্যুত্থান। কিন্তু আগের দুটোর সাথে এটা একটা বড় তফাৎ হচ্ছে, আগের দুটোতেই রাজনৈতিক দল ছিল নেতৃত্ব। মানে 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব আপনি যে বলেন, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং ছাত্র সংগ্রাম পরিষদ, এরা সুনির্দিষ্টভাবে নেতৃত্ব ছিল। সেখানে শ্রমিকদের ভূমিকা ছিল খুব শক্তিশালী, কৃষকদের ভূমিকা ছিল। 90 সালে আমরা জানি যে 3টা জোট ছিল, 8 দল, 7 দল, 5 দল, আর এর বাইরে যুগপৎ আন্দোলনের মধ্যে ছিল জামায়াতে ইসলাম। তার মানে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট নেতৃত্ব ছিল। এবং 90 সালে যখন এরশাদের পতন হয়, তখন একটা 3 জোটের রূপরেখা হয়েছে। তার মানে পরিষ্কার তাদের রাজনৈতিক লক্ষ্য, তারা কি করবে সেটা বলেই তারপরে এরশাদের পতন হয়েছে। যদিও সেই 3 জোটের রূপরেখা যারা প্রণয়ন করেছিলেন, তারা প্রায় সকলেই পরবর্তী সময়ে রাজনীতিতে এসছেন। জামাত ইসলামীয় রাজনীতিতে মানে ক্ষমতা এসছে, সরকার এসছে। 3 জোটের রূপরেখা কেউ বাস্তবায়ন করেন। মানে ওটা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশের নির্বাচন। কিন্তু স্যার, আপনার কাছে কি মনে হয় না যে 3 জোটের রূপরেখাটা স্যার আপনাদের চাপিয়ে দেওয়া একটি ব্যাপার? যে 3 জোটের রূপরেখা কি জনগণ চাইতেছিল? আসলে এটার কোনো ম্যান্ডেটের একটা জায়গা ছিল? জনগণ যেটা চাচ্ছিল, জনগণের চাওয়া মানে কি, যেমন ধরেন এখন জনগণের যে আকাঙ্ক্ষাগুলো তো সবসময় একটা সুনির্দিষ্ট ভাবে থাকে না, আকাঙ্ক্ষার একটা তরল অবস্থা থাকে। আকাঙ্ক্ষাটা ছিল যে স্বৈর শাসন যাতে না আসে, এরকম সামরিক শাসন যেন না হয়, এরকম যেন অত্যাচারের মধ্যে পড়তে না, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেন থাকবে, যেখানে মানুষ ভোট দিতে পারবে, মানুষ তার মত প্রকাশ করতে পারবে। তো সেটা যদি করতে হয়, তাহলে কনক্রিটলি কি করতে হবে? তার জন্য ধরেন নির্বাচন কমিশন বলেন, তারপরে অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেগুলিকে শক্তিশালী করা বলেন, জবাব দিয়ে যায়, সেগুলো নির্দিষ্ট করাটাই ছিল 3 জোটের উপর একটা বড় ধরনের বৈশিষ্ট্য। কিন্তু সেগুলো কোনোটাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা জানি যে
প্রত্যেকবার যা কিছু পরিবর্তন হয়েছে সেটা আন্দোলনের মধ্যে দিয়ে হচ্ছে। এইবারে যেটা হলো, আপনারা জানেন যে গত 15 বছর বিশেষত আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে 2008 সালে। সেটা কিন্তু নির্বাচিতই হয়েছে, তার ভোটই ছিল এবং সেটা গ্রহণযোগ্য একটা নির্বাচন ছিল, বিপুল ভোটে আওয়ামী লীগ জিতেছিল। কিন্তু সেই নির্বাচনে তাদের মেয়াদটা শেষ হয়ে যায় 2014 আগে। 2014 থেকে প্রকৃতপক্ষে তারা নির্বাচন দেয় না, মানে নির্বাচনের বাইরে মেয়াদ উত্তীর্ণ সরকার আমরা বলতে পারি 2014। এই যে এত, তারপরে তাদের স্বৈরতন্ত্রী তত্ত্বাবধান বাড়লো, ফ্যাসিবাদী ভাবসাব তৈরি হলো এবং সকল প্রতিষ্ঠান চুরমার করা, দুর্নীতি, লুণ্ঠন, সম্পদ পাচার, এগুলো একটা ভয়ঙ্কর আকার ধারণ। কিন্তু সরকার বিরোধী যে আন্দোলন, সেটা আন্দোলনটা ঠিক মতো মানে সেই মাত্রা নিচ্ছিল। আমরা গত বছরে 28 অক্টোবর পর্যন্ত বিএনপি একটা আন্দোলনে দেখেছিলাম, কিন্তু সেটাও তারা ফোলাতে পারলো না সরকারের সাথে। তো এই যে সরকার এত স্বৈরতন্ত্রী হচ্ছে, এত নির্যাতন করছে, এত জুলুম করছে সারা দেশে, এত লুটপাট করছে, পাচার করছে, তারপরেও রাজনৈতিক দলের নেতৃত্বে জনগণ জমায়েত হচ্ছে না, কি কারণ? সেখানে আপনার ওই প্রশ্নের উত্তরটা যে জনগণের কাছে বিকল্প যখনই তারা চিন্তা করতো, এটা আমরা সবসময় শুনে এসেছি, যখনই তারা বিকল্প চিন্তা করতো তাদের মনে হতো যে আবার তো একই জিনিস হবে, আবার তো একই ঘটনা ঘটবে, এটা তাদেরকে পিছিয়ে দিত। স্যার আমি একটু আপনাকে আওয়ামী লীগ